শনিবার সকাল রজত আর মালিনীর ফ্ল্যাটে তোড়জোড় চলছে ক্যাম্পিংয়ে যাওয়ার। সঙ্গে যাবে প্রতিবেশী পূজা আর বিক্রম সিনহা এবং মালিনীর বোন দামিনী আর তার স্বামী আবির রায়। লং উইকেন্ড, তাই একটু হাঁফ ছাড়ার ব্যবস্থা আর কি। 2 দিন 2 রাত্রি। ছেলেমেয়েরা এই 2 দিন একসঙ্গে দামিনীদের বাড়িতে থাকবে। ওর ছোট ছেলের আয়া সব কটা বাচ্চারই দেখাশোনা করবে। অন্য বাচ্চারা কেউই আর ছোট নয়, তাই বাবা মায়েরা নিশ্চিন্ত মনে বেড়াতে যেতে পারছে। পূজাদের অবশ্য ছেলে মেয়ে নেই। সবাই তৈরি হয়ে রজতদের তুলতে এসেছে। রজত চিৎকার করে মালিনীকে ডাকল, আরে মালিনী, কত দেরি করছো? সবাই এসে গেছে তো, বেরো বাথরুম থেকে। যাচ্ছি হয়ে গেছে। বাবা তোর সয় না। নাও চলো। কি রে বাবা, আবার ফোন নিয়ে বসে গেলে? এর বেলা দেরি হয় না না? ওরে বাবা, ওরে আসছি দাঁড়া। খেলা করছি না, কাজ করছি, চলো। সবাই ওদের দেখে হৈ হৈ করে উঠল। নে চল, তোরা কি দেরি করিস? বসে বসে হাড়ে দুব্বো গজি গেল। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। উফ, যাক বাবা, এতদিনকার প্ল্যান অ্যাট লাস্ট সফল হলো। বল দিদি। এই পূজা, ফ্লাস্কটা দে না প্লিজ, একটু ঠান্ডা জল খাই। এত হাঁটা অভ্যেস নেই তো অনেকদিন। কি হলো আবার, ব্রেথলেস লাগছে নাকি? একটু বিশ্রাম নাও, তোমাকে টেন্ট খাটাতে হবে না বাবা, তুমি বসো। হ্যাঁ, তোকেও সব করতে হবে না, তুই বরং বসে চাটাগুলোর ব্যবস্থা কর। বিকেল হয়ে গেছে তো, মনটা চা করছে। ওই নীল ব্যাগটায় সব আছে, দেখ। এই দামিনী, আমার কিন্তু কফি ব্ল্যাক, ভুলো মত উসবার কি তারা। বাপরে বাপ, একবার ভুল করেছি, সারা জীবন বলে যাবে নাকি বিক্রম ভাইয়া? দাঁড়াও, তোমার কফিতে এবার দুধ নয়, বিষ মিশিয়ে দেবো। এমন নির্ভেজাল খুনসুটিতে সময় কাটতে লাগলো। ধীরে ধীরে সন্ধে নামলো। মাঝখানে কাঠের আগুন জ্বলছে। রজত, বিক্রম আর আবির পরের দিনের ট্রেকিংয়ের প্ল্যান ও রুট ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। দামিনী আর মালিনী 2 বোন গুজগুজ করে গল্প করছে। পূজা একটা বই নিয়ে আরাম করে স্লিপিং ব্যাগটা পেতে শুয়ে শুয়ে পড়ছিল। হঠাৎ লাফ মেরে উঠে পড়ল। उफ, क्या है ये? रेड एंट कितना जोर से काटा यार। देयर मस्ट बी मोर हियर। একদম লাল হয়ে গেছে। ওই দেখ রজত, ওইখানে মনে হচ্ছে সোর্স। কি করবি? এখানেই থাকবি না শিফট করবি? ওষুধ ছড়িয়ে দিলে হবে না? আবার এই এত কিছু নিয়ে পরিষ্কার জায়গা খুঁজে গুছিয়ে বসতে হবে। আর এই অন্ধকারে কোন জায়গা ভালো বুঝবই বা কি করে? ঠিক বলেছিস রজত, আজ ওষুধ ছড়িয়ে এখানেই থেকে যাই, কাল দেখা যাবে। দিস প্লেস ইজ পারফেক্ট আদারওয়াইজ। এই চলো না, একটু গান বাজনা হোক। হোক। না, গল্প। হ্যাঁ, আমি বলবো একটা গল্প। হ্যাঁ, গল্পই হোক। ভূতের গল্প হলে এই পরিবেশে জমে যেত, কি বল? আরে ভূত কি হবে, আমি ওসব ভালোবাসি না। এমনি গল্প বলো না বাবা। তুই ভয় পাস নাকি এত? দূর, গল্প তো, আসল ভূত আসবে নাকি এখানে? এই বাজে কথা বলিস না বিক্রম। ইউ কাম এন্ড সিট বিসাইড মি। আচ্ছা, কিন্তু স্ন্যাক্স খেতে খেতে। তার সঙ্গে একটু তরল না হলে কি চলে? দাঁড়াও, বার করি। কি রে দামিনী, তুই কিছু নিবি না? কোল্ড ড্রিঙ্কসও নয়? এই না, ইচ্ছা করছে না। এই এবার বলতে দাও তো। শোনো, এটা একটা সত্যি গল্প, যদিও নাম ধাম সব পাল্টে বলবো। এই খুব মন দিয়ে শুনো সবাই। একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, একটাই পাকা বাড়ি। গ্রামের বেশিরভাগ লোকই কৃষক, কিছু ঘর কুমোর, কামার ইত্যাদি থাকলেও ওদের নিয়ে আমার গল্প নয়। আমার গল্প
ওই পাকা বাড়িটার লোকগুলোকে নিয়ে, যে বাড়িতে থাকতো বৃদ্ধ মহাজন গৌর কিশোর, তার বউ মায়াবতী আর দুই ছেলে বিজয় আর বিশাল। শহরে থেকে পড়াশোনা করা দুই ছেলেকে উচ্চশিক্ষিতই বলা যায়। তারা মাঝে মাঝে বাড়ি আসে, মায়ের আদরে সেঁকা রুটি সবজি খায়, গ্রামে বেরিয়ে সকলের সঙ্গে কথা বলে। বিশেষ করে কম বয়সী মেয়েদের দেখলে তো সৌজন্য উতলে পড়ে। এই না, তারা কোনো অসভ্যতা করে না, কখনো মেয়েদের দেখে বা তাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্যও করে না, অন্তত লোক সমক্ষে তো নয়। তবে হঠাৎ এই শান্তিপূর্ণ সাধারণ একটা গ্রাম ও তার মানুষেরা গল্পের বিষয় হয়ে উঠল কেন? গল্প শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিল সবাই, কিন্তু বাদ সাধল খিদে। বাড়ি থেকে রেঁধে আনা কাবাব, পরোটা আর পূজার বানানো কেক খেয়ে আবার সবাই গল্পে মন দিল। নে নে, এবার শুরু কর। এই আগুনটা একটু বাড়াও না, কেউ শীত শীত করছে। হ্যাঁ, হঠাৎই কিরকম ঠান্ডা লাগছে। বিক্রম, তোমার পাশেই কাঠ রয়েছে, একটু দিয়ে দাও না প্লিজ। বড় ছেলে বিয়ে করে নিয়ে এলো শহরের মেয়ে রেখাকে। আধুনিকা সেই মেয়ে কিছুদিনের মধ্যেই হাঁপিয়ে উঠল এই অজ পাড়া গায়ে। সারাদিন শাশুড়ির সঙ্গে রান্নাঘরে না হলে দাওয়ায় বসে পড়শিনীদের সঙ্গে গল্প। এই যুগের কোনো শহুরে শিক্ষিত মেয়ের ভালো লাগে এমন জীবন? সে মাঝে মাঝেই শাশুড়ির নজর এড়িয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটার পাড়ে গিয়ে বসে থাকে। কাছেই মাঠে রাখালের দল গরু চড়ায়, ছোট ছেলেমেয়েরা খেলা করে। রেখা ওদের দেখে মজা পায়। নিজের ছোটবেলার বন্ধুদের মনে পড়ে, মিনির সঙ্গে খেলা করার কথা মনে পড়ে, মা, বাবা, ভাইয়া, ভাবি সবার কথা মনে পড়ে। মনে পড়ে তার স্বাধীন জীবনের কথা। বিজয়কে যদি সে এত ভালো না বাসত, বিজয় যদি না তার জীবনে থাকতো, এসব ছেড়ে এখনই চলে যেত সে। একদিন এমনই এক সময় ওখানে এলো ব্রজলাল। সে বিজয়দের বাড়ির রাখাল। বছর 30 হবে, শ্যামবর্ণ, সুঠাম চেহারা, বেশ চালাক চতুর। কিন্তু দৃষ্টিটা যেন ঠিক ভালো লাগে না রেখার। ব্রজ তাকে দেখতে পেয়ে বলে, ভাবি, আপনি এখানে বসে আছেন, ওদিকে সবাই আপনাকে খুঁজছে যে, যান যান। রেখা তো অবাক, ও যে এখানে, তা ব্রজলাল জানলো কি করে? ও তো কেবল বিজয়কেই বলেছে সে এখানে আসে। যদি কখনো বিজয় এসে বসে তার সঙ্গে। এখানে আসার আগে তারা দুজনে কত সময় কাটিয়েছে, আর এসে অবধি মনে হয় সে যেন এ বাড়ির দাসী, তার আর কোনো পরিচয়ই নেই। বিজয়ের সঙ্গে রাতে শোবার সময় ছাড়া দেখাই হয় না, দেখা হলেও কথা হয় না, আর যেন সেই আকর্ষণটাই নেই। খটকা লাগলেও রেখা উত্তর না দিয়ে উঠে পড়ে, বাড়ির দিকে হাঁটা শুরু করে, আর জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। ওর মনে ছিল না সেদিন ওর শাশুড়ি গ্রামের এক মুখিয়ার বাড়িতে কোনো এক ব্রত উপলক্ষে দাওয়াতে যাবেন বলেছিলেন। বাড়িতে ওই সময় বিজয় থাকে না, ওর বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় যায়। বিশাল, ওর দেওর তো এখন শহরে আছে। দরজা খুলে বাড়িতে ঢুকে রেখা কাউকে দেখতে পেল না, তাই এই ঘর ও ঘর ঘুরে শুধু বাইরের ঘরে শ্বশুরজিকে বসে কাজ করতে দেখল। রেখা তো অবাক। ব্রজলাল যে বলল সবাই ওকে খুঁজছে, কোথায় সবাই? ওপরে নিজের ঘরে ঢুকে আলো জ্বালতেই, এ কি ব্রজলাল, তুমি এখানে? রেখা চেঁচিয়ে উঠল। ব্রজলাল ক্রূর হেসে বলল, बाबूजी तो सुन नहीं सकते, हर घर में भी अभी कोई है नहीं, आप भी तो। রেখা চেঁচিয়ে উঠল, অনেক চেষ্টা করলো নিজেকে বাঁচাবার, কিন্তু নিয়তি, তার ছিন্ন ভিন্ন ধর্ষিত নিথর দেহটা পাওয়া গেল সেদিন অনেক রাত্রে। তার দেহটাকে লাঞ্ছনা করে শান্তি হয়নি জানোয়ারটার। প্রায় মৃত দেহটা থেকে গলা টিপে প্রাণটাকেও বার করেছে সে। অনেক খুঁজেও পুলিশ পেল না তাকে। দেহ পাওয়ার 3-4 দিনের মাথায় ব্রজলালের দেহ পাওয়া গেল নদীর ধারে, যেখানে গিয়ে রেখা বসে থাকত সাদা
ফ্যাকাশে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, যেন যেন কিছু দেখে ভয় পেয়েছিল মরার আগে। কি দেখেছিল সে? এ কি বিক্রম ভাইয়া, উঠে পড়লে কেন? নাকি অজয় ভাইয়া বলবো? আসল নামটা তো তাই না, অজয় ঠাকুর। কি বলতে চাইছো? কি বলতে চাইছো? Why are you looking at me like that? ये क्या बोल रही है विक्रम? ये तुम क्या कर रहे हो? विक्रम, drop that gun! বিক্রম, কি করছিস? ফেলে দে ওটা। ও তো ফেলবে না পূজা, ও তো জানে আমি সব জানি। পূজা, এই কি হলো পূজা? হঠাৎ পূজা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আর বিক্রম, কে যেন বিক্রমের হাত পেঁচিয়ে ধরেছে। ওর চুলের মুঠি ধরে ওকে আস্তে আস্তে শূন্যে তুলে ঝুলিয়ে রেখেছে। বিক্রমের হাত থেকে ওর রিভলভারটা পড়ে গেছে। সত্যি কথা বলো অজয় ঠাকুর, ভোল পাল্টে কলকাতায় এসে নতুন জীবন শুরু করলেও তোমার অতীত তোমাকে ছেড়ে দেবে ভেবেছিলে? বিশ্বাসঘাতক! বলো বলো, কি করেছিলে তুমি? আমি বিরজুকে দিয়ে তানিয়াকে খুন করিয়েছিলাম রোতিয়ার সামনে তখন। But I didn't tell that bastard to rape her. ওই সত্যি বলছি, ওই সব করেছে, বিশ্বাস করো। আচ্ছা মিনি, তানিয়া মানে তোর সেই স্কুলের বন্ধু তানি? ওর বিয়েতে তুই যেতে পারলি না, ছুটি পেলি না বলে? হ্যাঁ রে। এতদিন ধরে তুমি আমাদের ঠকিয়েছো বিক্রম। ও পরিচয়, মাই গড! তোমার শাস্তি তো হওয়াই উচিত। তুমি তানিকে খুন করিয়েছো। প্রমাণ করতে পারবে না, কিছুই পারবে না প্রমাণ করতে। হঠাৎ একটা হাড় হিম করা হাসি প্রতিধ্বনিত হতে লাগলো নিঃশব্দ জঙ্গলে। বিক্রম চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও! আর তারপরেই ওর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। বাকরুদ্ধ সকলের চোখ বিস্ময়ে ভয়ে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কেবল শান্ত হয়ে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে দামিনী। তানিয়ার প্রতিশোধ সম্পূর্ণ হলো। অবাক হয়েও না, ও সেই রাতে আমার কাছে এসেছিল, সব বলেছিল একদিন ফিরে আসবে, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেবে। পূজাকেই ও ভর করেছিল।